আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতিতে একটা পুরনো কথা কিন্তু প্রচলিত আছে। সেটা হচ্ছে ইতিহাস কখনো কোনো সোজা লাইন ধরে হাঁটে না। ইতিহাস সবসময় আঁকাবাঁকা পথে নিজের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বদলে নেয়। আজ আপনারা এমন এক বাংলাদেশ আসলে দেখতে পাচ্ছেন যেখানে বাতাস আমি বলব প্রতিদিন নতুন সংকেত দেয়। কিন্তু আমি আজকে আপনাদের এমন কিছু কথা বলবো, যা বাইরের কোলাহলে আমার মনে হচ্ছে ঢাকা পড়ে যাচ্ছে। একটু ভাবুন তো, কেন একটি নির্দিষ্ট শক্তিকে রাজনীতি থেকে একেবারে মুছে ফেলা যাচ্ছে না? কেন হঠাৎ করে বছরের পুরনো একটা ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনে হাজির করা হলো? অথচ সামনেই কিন্তু ঝুলছে স্থানীয় সরকারের সবচেয়ে বড় নির্বাচন। তবে কি উপরের সাজানো নাটকের ভেতরেই আসল রাজনীতির অঙ্কটা কোনোভাবে লুকিয়ে আছে? নাকি ক্ষমতার পেছনের যে খেলোয়াড়, সেই খেলোয়াড়রা নিজেদের বাঁচাতেই নতুন এক গুটি চালছেন? সুপ্রিয় দর্শক, আজ আমি রাজনীতি, দর্শন আর ইতিহাসের যে চশমা, সেই চশমা দিয়ে পুরো বিষয়টা খুলে দেখাবো। আর কথা দিচ্ছি, শেষ পর্যন্ত দেখলে আপনি রাজনৈতিক হিসাব নিকাশের এমন এক সত্য আবিষ্কার করবেন, যা আগে হয়তো কখনোই এভাবে আপনি ভালো করে ভেবে দেখেননি। দেখুন সুপ্রিয় দর্শক, আসলে ইতিহাস কিন্তু বিজয়ী বা বিজিত যারা থাকেন, কারোরই কথা পুরোপুরি সত্যি বলে ধরে নেয় না। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে। রাজনীতিতেও টিকে থাকার জন্য অনুসারী বা জনগণের মনে জায়গা ধরে রাখাটাই হচ্ছে আসল কথা। এখন আসুন বর্তমান বাস্তবতার দিকে একটু চোখ ফেরানো যাক। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক শুনানি চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এখানে খুব মজার এবং গভীর একটা বিষয় খেয়াল করার মতো উঠে এসেছে। ২৪ সালের জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী ইতিহাস আর বেদনা যখন এখনো দেশের বাতাসে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখন ২০১৮ সালের টেকনাফের একরামুল হকের ক্রস ফায়ারের ঘটনাকে কেন আসলে একই ট্রাইব্যুনালে টেনে আনা হলো? সুপ্রিয় দর্শক, একটু ভালো করে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যাক। ২০১৮ সালের মে মাস, তখন টেকনাফের সেই বিতর্কিত বন্দুকযুদ্ধ আর ফাঁস হওয়া সেই কল রেকর্ড, হ্যাঁ, তা মানুষকে কিন্তু নাড়া দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ঘটনার বিচার তো সাধারণ আইনি যে আদালত সেখানে হতে পারত। দেশের স্বাভাবিক আইন ব্যবস্থাই তো এটার ফয়সালা করার জন্য যথেষ্ট ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত কি জন্য তৈরি করা হয়েছিল? এটি তৈরি করা হয়েছিল অত্যন্ত সুনির্দিষ্ট আন্তর্জাতিক মানদণ্ডের অপরাধের বিচার করার জন্য। এখন যদি আপনি ৮ বছর আগের একটা সাধারণ ক্রস ফায়ারের ঘটনাকে টেনে এনে এই বিশেষ ট্রাইব্যুনালে ঢুকিয়ে দেন, তবে আইনি দৃষ্টিকোণ থেকে এর ওজন আসলে কতটুকু থাকে? এতে কি মূল আন্তর্জাতিক বা জাতীয় অপরাধের বিচারটা হালকা হয়ে যায় না? নাকি সুপ্রিয় দর্শক, এর পেছনের উদ্দেশ্য কোনো গভীর রাজনৈতিক ধোঁয়াশা দিয়ে ঢাকা আছে? সুপ্রিয় দর্শক, অনেকেই কিন্তু এই বিষয়ে বলছেন প্রসিকিউশন এখানে আবেগের বশবর্তী হয়ে শেখ হাসিনার আমলের সব পুরনো ক্ষোভ এক জায়গায় জড়ো করতে চাইছেন। কিন্তু দর্শনের ভাষায় একে বলা হয় ওভার কমিটিং বা অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ। যখন আপনি অপরাধ প্রমাণের চেয়ে অপরাধের পাহাড় তৈরিতে বেশি ব্যস্ত হয়ে পড়েন, তখন কিন্তু বিশ্ব দরবারে কিংবা সাধারণ বিচারপ্রার্থী যে সকল মানুষজন আছেন তাদের মানুষের মনে একটা বড় ধরনের প্রশ্নের জন্ম হয়। লোকে তখন ভাবতে শুরু করে, এটা কি আসলেও কোনো ন্যায় বিচার, নাকি রাজনৈতিক প্রতিহিংসার আরেকটা দৃশ্যপট? শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে প্রতিশোধ, সেই প্রতিশোধ নিতে গিয়ে যদি বিচার বিভাগীয় যে নিরপেক্ষতা রয়েছে, সেই নিরপেক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়, তবে শেষ পর্যন্ত ক্ষতিটা আসলে কার হচ্ছে? আন্তর্জাতিক মহল যখন এই বিচার প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছে, তখন এ ধরনের অদূরদর্শী পদক্ষেপে সরকারের নিজস্ব ভাবমূর্তি কি সংকুচিত হয়ে পড়ছে না?
সরকারের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা সেটি কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? দেখুন, ইতিহাসের পাতা একটু উল্টালে দেখা যায় ১৯৪৬ সালের নুরেমবার্গ ট্রায়াল কিংবা সেই সময়ে বিভিন্ন দেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার প্রক্রিয়াকে রাজনীতিকরণের ছোঁয়া দেওয়া হয়েছিল, তখন সেই রায়গুলো কিন্তু ইতিহাসের কাছে বারবার বিতর্কিত হয়েই থেকে গেছে। বাংলাদেশেও ঠিক একই ভুলের পুনরাবৃত্তি আমরা এখন দেখতে পাচ্ছি। একটা ভালো বা সত্য অভিযোগকেও যখন কৌশলগত ভুলের কারণে হালকা করে ফেলা হয়, তখন কিন্তু সাধারণ মানসিকভাবে উল্টো সহানুভূতি তৈরি হতে বাধ্য। আর ঠিক এই জটিলতার সুযোগটাই রাজনীতিতে চলে আসে অন্যভাবে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এখানেই রাজনীতির আসল খেলাটা আসলে শুরু হয়। আর দ্বিতীয় পর্দাটা খুলে দেশের যে তৃণমূল পর্যায়ে রয়েছে, সেই তৃণমূল পর্যায়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন। একদিকে যখন ট্রাইব্যুনালে আইনি কৌশলের এই জটলা পাকানো হচ্ছে, ঠিক তখনই নির্বাচন কমিশন থেকে কিন্তু বার্তা এলো আগামী অক্টোবর নভেম্বরেই শুরু হচ্ছে দেশের বিশাল স্থানীয় সরকার নির্বাচন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, সব জায়গায় বুটের বাজনা বাজবে। অথচ এর ঠিক কিছুদিন আগেই কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি কড়া চিঠি দেওয়া হয়েছিল। তারা কি বলেছিল? তাদের পরিষ্কার দাবি ছিল কোনো নিষিদ্ধ বা বিতর্কিত দলের পদধারী বা সক্রিয় যে সকল নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের যেন স্থানীয় নির্বাচনে দাঁড়াতেই না দেয়া হয়। কিন্তু সুপ্রিয় দর্শক, ফলাফল কি হলো? নির্বাচন কমিশন জামাতের সেই প্রস্তাবকে পাত্তাই দিল না। সরকারের শীর্ষ পর্যায় থেকেও বলে দেওয়া হলো, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হয়, তাই আইনি যোগ্যতা থাকলে যে কেউ প্রার্থী হতে পারবে। তিনি আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মী হলেও কোনো ধরনের বাধা এখানে নেই বা বাধা থাকবে না। প্রশ্ন ওঠে, কেন এই অভূতপূর্ব নমনীয়তা? কেন জামাতের মতো এত বড় একটা মিত্রপক্ষের দাবিকে একদমই উড়িয়ে দেওয়া হলো? যেখানে জাতীয় সংসদ নির্বাচনে একটা নির্দিষ্ট রাজনৈতিক বলয়কে বাইরে রাখার সব চেষ্টা শেষ করা হয়েছিল, সেখানে তৃণমূলে তাদের স্বতন্ত্র হিসাবে লড়াই করার এই সবুজ সংকেত কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি আসলে আওয়ামী লীগের কথাই বলছি। সুপ্রিয় দর্শক, রাজনীতিতে কোনো সিদ্ধান্তই আকস্মিক কিংবা কাকতালীয় হয় না। এখানে ফরাসি দার্শনিক ভোল্তেয়ার তিনি একটি কথা বলেছিলেন, সন্দেহ কোনো আরামদায়ক অবস্থা নয়, তবে এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সন্দেহ থাকাটা জরুরি। বিএনপি সরকার বা বর্তমান যে নীতি নির্ধারকরা আছেন সেই নীতি নির্ধারকরা কি সত্যি বিশ্বাস করে যে আওয়ামী লীগ মাঠ থেকে পুরোপুরি মুছে গেছে, নাকি তারা আসলে মনে মনে বেশ ভালো করেই জানে দলটার এক বিশাল তৃণমূল সমর্থক গোষ্ঠী দেশের মাটিতেই রয়ে গেছে, যাদের উপেক্ষা করার শক্তি রাষ্ট্রযন্ত্রের বর্তমান সময়ে নেই? অনেক রাজনৈতিক বিশ্লেষক এখন কিন্তু মনে করেন এখানে দুটি বড় অঙ্ক আসলে কাজ করছে। প্রথমত, প্রতিবেশী দেশ যে ভারত কিংবা আন্তর্জাতিক যে মহল রয়েছে সেই মহলের একটা অদৃশ্য চাপ বা পরামর্শ হয়তো সরকারের উপর এখানে কাজ করছে। তারা দেখতে চায় দীর্ঘ ঝড়ো হওয়ার পর সত্যি কি আওয়ামী লীগের জনভিত্তি শূন্য হয়ে গেছে, নাকি সেটা আগের মতোই জমাটবদ্ধ আছে। কাগজ কলমে বা আইন করে কোনো একটা রাজনৈতিক আদর্শ বা বড় দলকে নিষিদ্ধ হয়তো করা যায়, কিন্তু সাধারণ মানুষের মন থেকে বা দেশের যে রক্তকণিকা সেই রক্তকণিকা থেকে এত বড় একটা রাজনৈতিক শক্তিকে উপড়ে ফেলা আদৌ কি সহজ কাজ? আমি মনে করি এটা কোনোভাবেই কিন্তু সহজ নয়। বিএনপি হয়তো ভেবেছিল যদি আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে কোনোভাবে হেরে যায়, তবে বিশ্ব দরবারে প্রকৃতপক্ষে প্রমাণ করা সহজ হবে যে দলটি সত্যিই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু মুদ্রা তো সবসময় এক পিঠে পড়ে না, তাই না? যদি ফলাফল উল্টো হয়, যদি তৃণমূলের মানুষ নির্দলীয় এই ভোটে আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থীরা থাকবেন তাদেরকে জয়ী করে নিয়ে আসে, তখন তো প্রমাণিত হয়ে যাবে যে দমন-পীড়ন আর একের পর এক পরোয়ানা জারি করেও দেশের রাজনৈতিক ভারসাম্যের মূল স্তম্ভটিকে কোনোভাবে সরানো যায়নি।
বরঞ্চ তারা সামষ্টিক আছে। আর ঠিক এই জায়গাতেই আসে সবচেয়ে বড় রোমাঞ্চকর একটা টুইস্ট। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা পরিষ্কারভাবে কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এবং প্রয়োজনে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, যেটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে, অনেক হইচই এখনো চলছে। এখন অক্টোবর নভেম্বরের এই স্থানীয় সরকার নির্বাচনের সাথে শেখ হাসিনার ডিসেম্বরের এই ফিরতি যাত্রার সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা আসলে রাজনীতি আর কৌশলের একদম শেষ বিন্দুতে। দেখুন, শেখ হাসিনা হচ্ছেন এমন একজন রাজনীতিবিদ বা রাজনেতা যিনি ইতিহাসের প্রতিটি বাঁককে নিজের পক্ষে ঘোরানোর চেষ্টা করতে জানেন। তিনি দেশে ফেরার কঠিন সিদ্ধান্তটি নেয়ার আগেই তৃণমূলের এই নির্বাচনকে একটি পরীক্ষাগার হিসাবে আমার মনে হয় ব্যবহার করতে চাইছেন। কিন্তু কেন? তিনি আসলে দেখতে চান সব ধরনের চাপ আর প্রতিকূলতার মধ্যেও তৃণমূলের যে সাধারণ মানুষ আছেন এবং তাদের দলীয় সমর্থক যারা আছেন তারা আসলে কতটুকু সাহসের সাথে মাঠে দাঁড়াতে পারে। যদি অক্টোবর ও নভেম্বরের নির্বাচনে দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা মাঠ ধরে রাখতে পারে, তবে কিন্তু তা শেখ হাসিনার দেশে ফেরার পথকে এক নতুন রাজনৈতিক বৈধতা এনে দেবে এবং রাস্তা সম্পূর্ণ পরিষ্কার করে দেবে। আর সেই শক্তিকে সম্বল করে এই ডিসেম্বরে তিনি ক্ষমতার নতুন চাল চালবেন। ভাবুন তো একবার, একদিকে ট্রাইব্যুনালে পুরনো কেস টেনে এনে মামলাকে প্রশ্নবিদ্ধ করার খেলা, অন্যদিকে মাঠে তাদের টিকে থাকার জন্য বাধ্য হয়ে সুযোগ করে দেয়। এই যে দুটি বৈপরীত্যের অবস্থান, এর মধ্যে কিন্তু আটকে আছে বর্তমান রাজনীতি। যে দলটিকে বারবার ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, সেই দলটি কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকারের অলিগলি দিয়ে রাজপথের দিকে মুখ বাড়িয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। এবং ইতিহাস সাক্ষী, রাজনীতির ইতিহাস সবসময় শক্তি এবং ধারণার দ্বন্দ্বে গড়ে ওঠে। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে লিখেছিলেন, রাজনীতি হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক আকস্মিক শিল্প। আজকে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখছি, সেখানে আবেগের চেয়ে কৌশল বড় হয়ে উঠেছে। বিচার ব্যবস্থা আর নির্বাচন, এই দুটি ভিন্ন ময়দানে যে গুটিগুলো চালানো হচ্ছে, তার প্রতিটি চালেই যেন আমরা দেখতে পাচ্ছি আগের পদক্ষেপগুলোর দুর্বলতা খুব ভালোভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, যখন আপনি সাধারণ একটি অপরাধকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো জায়গায় এনে রাজনৈতিক চেহারা দেন, তখন যেমন আইনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে, তেমনি যখন আপনি কোনো দলকে মাঠ থেকে সরানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত তৃণমূল ভোটে তাদের স্বতন্ত্র প্রার্থী হতে দিতে বাধ্য হন, তখন কিন্তু রাজনীতির ভেতরের সত্যটা আর কোনোভাবেই গোপন থাকে না। এবং সত্যটা হলো, এই দেশের মাটিতে আওয়ামী লীগের অস্তিত্ব আসলে কোনো ক্ষণস্থায়ী বুদবুদ নয় যে বাতাস দিলেই সেটা মিলিয়ে যাবে। শত ঝড়ের পরেও তৃণমূল মানুষের মধ্যে ছড়িয়ে থাকা এই দলের শিকড় এতটাই গভীরে যে রাষ্ট্র চাইলেই কিন্তু তাদের একদম বাদ দিয়ে কোনো নতুন হিসাব বর্তমান সময়ে কোনোভাবেই মেলাতে পারছে না। মেলাতে গেলেও তারা হিতে বিপরীত হচ্ছে। আজকে অক্টোবর নভেম্বরে এই নির্বাচন আসলে শুধু প্রতিনিধি বাছাইয়ের ভোট নয়, আমার দৃষ্টিতে এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় এক অ্যাসিড টেস্ট। দর্শক, একদিকে জামাতের কড়া অবস্থান, অন্যদিকে আইনি বাধ্যবাধকতার মুখে বিএনপির নমনীয়তা, আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার শেষ সুযোগটি নিতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই দলটি। সমাপ্তির এই দ্বারপ্রান্তে এসে আমাদের তাই নতুন করে আসলে ভাবতে হবে, ইতিহাস কি সেই পুরনো পথেই হাঁটবে, যেখানে কোনো রাজনৈতিক শক্তিকে জোর করে চেপে রাখা যায়নি, নাকি বর্তমানের এই জটিল ছক বাংলাদেশকে সম্পূর্ণ নতুন কোনো অজানা গন্তব্যে নিয়ে যাবে? দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক পরোয়ানা জারি করে তাকে থামানো যাবে, নাকি ডিসেম্বরের সেই সম্ভাব্য প্রত্যাবর্তন আর তৃণমূলের এই রক্তক্ষয়ী লড়াই দেশের রাজনীতির পুরো দৃশ্যপটকেই একদম পাল্টে দেবে? উত্তরটা হয়তো আমরা খুব দ্রুতই দেখতে পাবো। কিন্তু একটা কথা নিশ্চিত, রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই।
আর যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ইতিহাস কিন্তু তাদের বারবার একই পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দর্শক, আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।